এরকম আরো মিষ্টি মিষ্টি ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে রাখা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমাদের চ্যানেলের সকল নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, তোমরা যদি এই গল্পের সিজন 1 এখনো না দেখে আসো, প্লিজ তাড়াতাড়ি দেখে নাও, না হলে সিজন 2 এর কিছুই বুঝতে পারবে না। আপনি আমার উপর প্রতিশোধটা এভাবে তুলবেন ভাবতেও পারিনি। ভাবা ভাবির এত সময় আমার কাছে নাই, চলো। আমি যাব না। নীরব আর কথা বাড়ালো না, নিশিকে কাঁধে তুলে নিল, গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিয়ে দরজা লক করে নিজেই গাড়িতে উঠে বসে ড্রাইভ করে বেরিয়ে যায়। কাজটা তুমি একদম ভালো করছো না নীরব। আমি কিন্তু কি কি করবে তুমি? আমি তোমাকে ভালোবাসি না নীরব। তুমি কেন আমাকে বিয়ে করতে উঠে পড়ে লেগেছো? আমার মাথায় তো কিচ্ছু যাচ্ছে না। তোমাকে আমি বলিনি তোমার ভালোবাসা লাগবে আমার? তো কিসের জন্য বিয়ে করতে চাইছেন? অত কিছুর কৈফত তোমাকে দিতে পারবো না আমি। আমাকে বিয়ে করতে হবে, তোমার করতেই হবে। নীরব জোর করে নিশিকে টেনে নিয়ে বিয়ে করে ফেলে। নিশি প্রতিবাদ করার সাহস পায় না, কারণ প্রতিবাদ করলে ওর পরিবারের সমস্যা হবে। নিশু, একদম আমায় এ নামে ডাকবে না। এ নামে ডাকার অধিকার তোমার আর নাই। ঠিক আছে মিসেস, তো এখন কেমন ফিলিংস হচ্ছে? কিসের ফিলিংস হবে? নতুন বিয়ে করলে অনুভূতিটা কেমন? ডিসকাস্টিং। একদম কথা বলবে না তুমি আমার সাথে। বিয়ে করেছি কি মুখ দেখার জন্য? এই বিয়ে আমি মানি না। তোমার সাথে আমি থাকতে পারবো না। খবরদার, যদি স্বামীর অধিকার চাইতে কখনো আমার কাছে আসো। আমি অধিকার চাইতে যাব কেন? তুমি নিজেই আমাকে কাছে টেনে নেবা, দেখে নিও। আকাশে ওড়ো, আমি গেলাম। আরে কই যাও? বাসায়। চলো আমি নামিয়ে দেই। দরকার নাই, আমার পা আছে, আমি যেতে পারবো। পা না থাকার কি কোনো ব্যবস্থা করতে হবে? মানে এখন কি গুন্ডামি শুরু করে দিবে নাকি? গুন্ডামির কি আছে? আমি তো চুপ, অনেক হয়েছে। আর না, আজকের মধ্যে আপনার বাসাটা ছেড়ে দেব। আর বাড়ি ছাড়ার কথা মাথায় আনলে আমার বাড়িতে নিয়ে যাব, মনে রেখো। আর আমার কথার উল্টো যেন কিচ্ছু না হয়। আমার একটা শর্ত আছে। কি? কাউকে বলবেন না আমাদের বিয়ে হয়েছে। কেন? ম্যারিড হয়েও ব্যাচেলার হয়ে থাকতে হবে? শোনো, আর বেশি চালাকি করলে আমি এমন জায়গায় চলে যাব জীবনেও খুঁজে পাবে না। নীরব নিশির কথা শুনে নিশির কোমর টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। হচ্ছেটা কি সবাই দেখছে। আর একবার যদি এমন কথা মুখে এনেছো তো ভাবতেও পারবে না আমি তোমার কি অবস্থা করব। ছাড়ো আমায়। কেন ছাড়বো কেন? নিশি নীরবের পায়ে নিজের পা দিয়ে জোরে একটা বাড়ি মেরে দেয়। নীরব নিশিকে ছেড়ে দিয়ে পা ধরে চিল্লাতে থাকে। নিশি, এটা তুমি কি করলে? আমার কাছে আসার চেষ্টা করলে এটাই হবে। বাই। বলেই নিশি দৌড় দেয়। মিসেস নিশি, তোমাকে আমি দেখে নেব, দেখি তুমি কত দূর যেতে পারো। নিশি বাসায় চলে আসে। কি রে, ও তোকে কোথায় নিয়ে গেছিল? বেড়াতে। বাজে বকিস না, সত্যি বল। কাজ ছিল। ঠিক আছে। রাতে নিশি শুয়ে আছে, তখনই নীরব ফোন দেয়। নিশি কলটা দেখে আবার ফোনটা উপর করে রেখে দেয়। একটু পরে একটা মেসেজ আসে। নিশি মেসেজটা ওপেন করে উঠে বসে। মিসেস নিশি, জলদি গার্ডেনে আসেন। দেরি হলে আমি বাসার মধ্যে ঢুকে কি করব তা তোমার অজানা নয়। নিশি গার্ডেনে গিয়ে দেখে নীরব চুপটি করে বসে আছে। নিশি নীরবের সামনে গিয়েই অবাক। নীরবের সামনে টেবিলে অনেকগুলো ক্যান্ডেল জ্বালানো,
আর অনেক ধরনের খাবার আর একটা ছোট্ট কেক। মাই মিসেস এত তাড়াতাড়ি আসবে ভাবতেও পারিনি। এত ভয় পাও আমাকে? আপনাকে ভয় পাবার কি আছে? কিন্তু এসব কি? ভুলে গেছো? মনে রাখার মতো কি কিছু আছে? নীরব মুখটা ছোট করে নিল। আসলে তোমার মনে নাই থাকতে পারে, মনে থাকতেই হবে এটার তো কোনো মানে নাই। যেখানে আমাকেই তোমার মনে নাই, সেখানে এত ছোট্ট দিনগুলোর কথা কিভাবে মনে থাকবে? নীরবের কথায় নিশি মন খারাপ করলেও মনে মনে খুব খুশি হয়ে, কারণ আজকের দিনেই নীরব নিশিকে প্রপোজ করেছিল। দিনটা কি করে নিশি ভুলবে? আর ওর খুব ভালো লাগে এটা জেনে যে নীরবও ভোলেনি কথাটা। মাই মিসেস কই হারালেন? কেকটা কাটবেন না? নীরব নিশির হাত ধরে টেনে এর কেক কাটে। তোমার মনে আছে নিশু, আজকের দিনেই তোমাকে আমার করে পেয়েছিলাম। আমি তোমার কোনোদিনও ছিলাম না। আমি তো তোমাকে শুধু আমারই ভেবে এসেছি, আর এখন ভাবার কি আছে? এখন তো তুমি শুধুই আমার। জোর করে সব পেলেও ভালোবাসা কিন্তু পাওয়া যায় না, সেটা তুমি ভালো করেই জানো। আমি তোমাকে কখনো হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারবো না। তার থেকে তুমি ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে সংসার শুরু করো। নিশির কথা শুনে নীরব কিছু না বলেই চাকুটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। নিশি ধপ করে মাটিতে বসে পড়ে কান্না করতে লাগলো। নিশি অনেকক্ষণ পর মাথা তুলে তাকিয়ে দেখে নীরব দাঁড়িয়ে আছে। ছেড়ে যাবার ভুলটা দুইবার করব না। ওঠো, তাড়াতাড়ি খেতে শুরু করো। আমার ক্ষুধা নাই, তুমি খাও। ঠাস করে একটা থাপ্পড় মেরে দেবো। আমার বড্ড ক্ষুধা লাগছে, জলদি খেতে শুরু করো। নিশি কিছু না বলে খেতে শুরু করলো। খাওয়া শেষ করে নীরব নিশিকে বলল, আজকের রাতটা আমার সাথে কাটাবে? মানে? আরে কুল কুল, বলছিলাম এখানে তোমার কোলে মাথা রেখে চাঁদ দেখতে চাই। তুমি না বললে চলে যাব। কি আর করার, সবকিছু তো আর সবার ভাগ্যে থাকে না। ড্রামা কম করে করো। এখানে কোথায় শুবে? নিশির কথায় নীরব হাসি মুখে নিশির চেয়ারের সাথে দুটো চেয়ার অ্যাড করে নিশির কোলে মাথা রেখে শুয়ে পড়ে। বলছিলাম আমাকে কি সত্যি তুমি ভুলে গেছো? নিশি কোনো উত্তর দিল না নীরবের কথার। আচ্ছা বাদ দাও, আমাকে তোমার ভালোবাসতে হবে না। জানো সেদিন কি হয়েছিল? বাবার বন্ধুর একটা মেয়ে আমাকে বিয়ে করার জন্য পাগল, কিন্তু ও আমাকে চেনেই না। সেদিন বাসায় এসে শুভকে সবার সামনে নীরব বলে জড়িয়ে ধরেছিল। জানো না সবাই কি পরিমাণ মজা পেয়েছে। তাই তো? মেয়েটা কেমন দেখতে? খুব সুন্দরী, সত্যি খুব সুন্দর। এত সুন্দর তো, যা ওর কোলে গিয়ে ঘুমা। আমার কাছে কেন এসেছিস? বলে নিশি হন হন করে বাসার মধ্যে চলে গেল। আরে নিশু, একদম কথা বলবি না আমার সাথে। আরে নিশু, শোনো তো আমার কথা। নিশু। নিশি কোনো কথাই বলল না, সোজা নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে ধপ করে বিছানায় বসে পড়ল। খুব সুন্দর, খুবই সুন্দর। বলি এতই যখন সুন্দর, তাহলে ওকে নিজের গলায় ঝুলিয়ে নিলেই পারিস। আমার কাছে এসে নাটক করার কি আছে? বেয়াদব ছেলে, মেয়েদের রূপ দেখা হয়। আগে তো কারো মুখের দিকেও তাকাতি না, আর এখন কি থেকে কি হয়ে যাচ্ছে। দুনিয়া কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। আমায় তো তোর মনেই নাই। থাকবে কি করে? ওই বান্দরনির রূপ দেখতেই তো ব্যস্ত থাকিস তুই। সালা শয়তান ছেলে, বেয়াদব ছেলে, হনুমান কোথাকার। আর একবার যদি তুই আমার কাছে এসে এইসব প্যাচাল পারিস, তো তোকে আমি পানির ট্যাঙ্কে আটকে রাখবো। দেখে নিস, না হলে আমার নামও নিশি না। এইদিকে নীরব হাসতে হাসতে চলে গেল। নিশু, এত জেলাস? এই তুমি বলো যে তুমি আমাকে ভালোবাসো না? ভালো না বাসলে কেউ এত জেলাস হয় আমার তো জানা ছিল না। দেখি
কি করে আর কতদিন আমার থেকে দূরে সরিয়ে রাখতে পারো। আমি জানি তুমি আমায় ভালোবাসো, আর ঠিক আগের মতোই পাগলের মতো ভালোবাসো। আমায় এখন খুঁজে বের করতে হবে তুমি কেন আমায় তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছ, কেন আমায় কষ্ট দিচ্ছ আর নিজেও কষ্ট পাচ্ছ। সেই দিন যখন তুমি লাস্টবার আমায় জড়িয়ে ধরেছিলে, সেখানে যতটা ভালোবাসা অনুভব করেছি, ঠিক ততটুকুই ভালোবাসা আমি আজকেও অনুভব করেছি যখন তুমি আমায় জড়িয়ে ধরেছিলে। জানি না তুমি কি দিয়ে গড়া নিশি, নিজেকে কিভাবে সামলে রাখো, জানি না কিভাবে এত কষ্ট সহ্য করো। নিশিকে বোঝার মতো ক্ষমতা আমার আজও হলো না। আজও এতটা ভালোবাসো আমায়, তারপরও আমায় কেন যে তুমি তোমার কাছ থেকে আলাদা করে দিলে, আমি খুঁজে বের করবই। পরদিন সকালে নিশি অফিসে গিয়ে নীরবের কেবিনে উকি মেরে দেখে নীরব এখনো আসেনি। নিশি গিয়ে নিজের কেবিনে বসে। এর মধ্যে শুভ আসে। হাই নিশি, হাই। তুমি কেমন আছো? আর কাল যে কন্ট্রাক্ট পেপারের কথা ভুলে গিয়েছিলাম। এখন ইচ্ছা করলেও আমি চাকরিটা ছাড়তে পারবো না। আর ডোন্ট ওয়ারি, আমি আজ ওনার কোম্পানিতে যাব, যেভাবেই হোক ডিলটা সাইন করিয়ে আনবো। পাগল হলে তুমি ওই জানোয়ারটার কাছে? সেটা আমার পার্সোনাল সমস্যা। আমি চাই না আমার জন্য এই কোম্পানির কোনো ক্ষতি হোক। আমি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করব, কিন্তু আমার জন্য কারো কোনো সমস্যা হতে দিব না। বিলিভ মি, আমি সব ঠিক করে দিব। আমি তোমাকে বিলিভ করি, কিন্তু আমি তোমাকে কিছুতেই ওখানে যেতে দিব না। প্লিজ নিশি, ভাই জানলে কিন্তু সবাইকে রিমান্ডে নেবে। এর মধ্যে নীরব অফিসেও চলে আসে। প্লিজ ভাইয়া, আমায় বাধা দিয়েন না। আপনি তো চান না কোনো মেয়ের জন্য আপনাদের কোনো লসের মুখে পড়তে হয়। আর স্যার কিছু জানবে না, আমি চুপ করে বের হব এখন। নিশি না, না নিশি। নিশি কথা শুনল না, বেরিয়ে গেল। শুভ নিশিকে আটকাতে পারল না, নীরবের কাছে চলে গেল। স্যার আসবো? আয়। ভাই নিশি ওই জানোয়ারটার কাছে গেছে ডিলটা সই করাতে। ও চায় না ওর জন্য আমাদের কোম্পানির লস হোক। কি এই মেয়েটা কি আমায় শান্তিতে থাকতে দিবে না? কখন গেল? মাত্রই বের হলো। ড্যাম ইট, ওকে আজ আমি থাপড়িয়ে লাল করে দেব। সাহস কি করে হলো এরকম একটা সিদ্ধান্ত নেবার? নীরব দৌড়ে বের হলো। বের হতেই দেখে গেটের কাছে নিশি পড়ে আছে, আর সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, আর গাড়ি থেকে নীরবের একজন স্টাফ নামছে। নিলয় দৌড়ে গিয়ে সে ছেলেটিকে কষে থাপ্পড় মেরে চিল্লাতে লাগে। গাড়ি এটা, হেলিকপ্টার নয়। যদি ওর কিছু হয়ে যেত, তোমাকে দেখে নিব আমি, আর চাকরিটা তো যাবেই। রাস্কেল। স্যার, আমি কিছু করিনি। নিশি ম্যাম হঠাৎ করে পড়ে গেল, আমি গাড়ি নিয়ে ঢুকতেই এই ঘটনা। আমি তো জাস্ট। নীরব ওর কথা শুনে তাড়াতাড়ি করে নিশিকে কোলে নিয়ে গাড়ি করে হসপিটালে নিয়ে গেল। কিছুক্ষণ পরে নিশি সেন্স আসলো। তোমাকে আমি অনেক আগে এখানে আসতে বলেছিলাম, তুমি আসোনি কেন? নিজের জন্য না হোক, আপনজনদের কথা তো ভাবো। তোমার কিছু হয়ে গেলে তাদের কি হবে? আমি ঠিক আছি তো। ডক্টর আঙ্কেল, আমাকে কে নিয়ে এসেছে? ও নিচে গেছে ওষুধ আনতে। হো, তুমি আজ থেকে ট্রিটমেন্ট শুরু করে দাও, আপাতত কিছু টেস্ট। আপনার সাথে আমার কিছু কথা আছে। নীরব এসে দেখে নিশি নাই। ডাক্তারের কাছ থেকে জানতে পারে নিশি চলে গেছে। এটা শুনে নীরব খুব রেগে যায়। ও কেমন আছে? সে একদম ঠিক আছে, কিছু ওষুধ দিয়েছি, যতদিন নিয়মিতভাবে খাবে ততদিন ভালো থাকবে। মানে? না মানে যখন সমস্যা হবে তখন। কিন্তু ও তো মাথা ঘুরে পড়ে যায়। আর মাথা ব্যথা কেন? ওই যে বলেছিলাম শরীর দুর্বল। মিস্টার নীরব, আমার একটা জরুরি পেশেন্ট আছে, আমাকে যেতে হবে। এক্সকিউজ মি। নীরবের ব্যাপারটা ভালো লাগলো না, তবুও সেখান থেকে চলে আসলো। এসে দেখে
নিশি সেই ছেলেটির সাথে কথা বলছে যাকে নীরব মেরেছিল। সরি রাজু ভাইয়া, ছোট বোন মনে করে মাফ করে দিন ভাইয়া। আমার জন্য আপনাকে স্যার আজ অনেক মেরেছে। সরি, আমি সত্যিই সরি। আরে না, ছোট আপু ঠিক আছে। স্যার ভয় পেয়ে গিয়েছিল, আর সেখানে যে সিচুয়েশন ছিল, স্যারের মারাটা স্বাভাবিক। তারপরেও মনে কিছু করেন না। সরি রাজু, আমি তখন নো স্যার, ইটস ওকে। আমি কিছু মনে করিনি। আপনি যা করেছেন সেখানে আমি থাকলেও এটাই করতাম। ওকে যাও, কাজ করো। নিশি চলে যেতে লাগলেই নীরব ওর হাত টেনে টানতে টানতে নিজের কেবিনে নিয়ে গিয়ে দরজা লক করে দেয়। স্যার, হচ্ছে কি? সবাই কি মনে করবে? এখানে তোমার স্যার নেই, যে আছে সে তোমার বর। আমাকে ভাবে এখানে আনলেন কেন? কি লুকাচ্ছ তুমি আমার থেকে? আমি কি লুকাবো? যে ডক্টর তোমায় নিয়ে সেদিন এত কনফিউজ ছিল, আজ সেই ডক্টর এমনভাবে কথা বলল, মনে হচ্ছে তোমাকে উনি প্রথম দেখছে। সত্যি করে বলো নিশি, কি লুকাচ্ছ আমার থেকে? কিছু লুকানোর নাই। সেদিন ওনার মনে হয়েছিল আমার হয়তো খারাপ কিছু হয়েছে, আর আজ হয়তো আমায় দেখে ওনার মনে হয়েছে আমার কিছুই হয়নি। এখানে সন্দেহের কি আছে নীরব? তুমি সব কিছুতে আমার দোষ কেন বের করো? ডক্টরকে তো আমি শিখিয়ে আসিনি তোমাকে ওসব বলতে। সেটা তো হতেই পারে। পাগল হলে তুমি? আমি কেন এসব করতে যাব? কাল রেডি থাকবে, আমি তোমাকে বাসা থেকে পিক করে নেব। কেন? কাল গেলেই জানতে পারবে। পারবো না। চিল্লাচ্ছ কেন? চিল্লাবই। তুমি কেন আমাকে এখানে আটকে রেখেছো? আরে আমি তো তুমি কি বলো? নিশির চিলকানে আটকাতে নীরব নিশিকে টেনে বুকের সাথে আটকিয়ে নিশির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। নীরবের উষ্ণ ছোঁয়ায় নিশির পুরো শরীর শিহরিত হয়ে যায়। নিশি হাতের ফোনটা ফেলে দিয়ে নিজের অজান্তেই নীরবকে জড়িয়ে ধরে। এর মধ্যে শুভ এসে দরজা নক করে। স্যার, নীরব তাড়াতাড়ি নিশিকে ছেড়ে দেয়। নিশি এখনো ঘোরের মধ্যেই আছে। নীরব এসে নিশির কানে ফিস ফিসিয়ে বলে, এইটুকুতেই এমন অবস্থা তোমার? তাহলে বাসর রাতে কি হবে? নিশি নীরবের মুখ চেপে ধরে। মেরে তক্তা বানিয়ে দিব। নীরবকে নিশি ছেড়ে দিয়ে দরজা খুলে বের হয়ে যায়। তুই যখন তখন আমাকে জ্বালাইতে আসিস কেন? মানে কি? কাজ থাকলে আসবো না? বাইরে গিয়ে দেখ কে এসেছে। কে? গিয়েই দেখ। যেতে মন চাইছে না, বল কে আসছে? ভাই, বাঁচতে চাইলে তাড়াতাড়ি যা। নীরব আর কথা না বলে উঠে বাইরে গেল। বাইরে যেতে কেউ এসে নীরব বলে চিৎকার করে দৌড়ে এসে নীরবের গলা ধরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। এর মধ্যে নিশিওর কেবিন থেকে বের হয়ে আসে। শুভ ভাইয়া, এটা নিশিকে দেখে নীরবের চোখ কপালে উঠল। শুভ নিশির পাশে এসে দাঁড়ালো। নাইস কাপল, তাই না? মানে? আমার সুইট ভাবে লিজা, ওর সাথে ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে। ভাই রাজি হইলেই বিয়ে। বাহ, খুব ভালো। কতগুলো বিয়ে করবেন আপনার ভাই? মানে? নিশির এই লোক দেখে নীরবের গলা শুকিয়ে যাচ্ছে, আর ওই মেয়েটাও নীরবকে ছাড়ছেই না। নীরব টেনেও সরাতে পারছে না। নিশি আরো রেগে ওঠে। হাতের ফাইলগুলো জোরে জোরে ফ্লোরে আছাড় মেরে হন হন করতে করতে চলে যায়। নীরব এটা দেখে ভালোভাবেই বুঝে নিশি আজ ওকে আস্ত চিবিয়ে খাবে। নীরব জোর করে লিজাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কি হচ্ছে লিজা? এটা আমার অফিস, এভাবে আমাকে নিচু করার কোনো অধিকার আমি তোমাকে দেইনি। নীরবের চিল্লানিতে সব স্টাফ নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। আজ বাদে কাল আমাদের বিয়ে, তখন তো সবাই জানবে। এখন থেকে জানলে সমস্যা কি? আর থাকলো অধিকারের কথা,
বিয়ের পরে তো তোমার ওপর অধিকার শুধু আমারই, তাই না? আমি অনেকবার বলেছি আমি তোমাকে বিয়ে করব না, তুমি অন্য কাউকে দেখে বিয়ে করে ফেলো। সেটা সম্ভব না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি ছাড়া আমার অন্য কাউকে বিয়ে করা সম্ভব না। তোমার যা ইচ্ছে করো, বাট লিভ মি অ্যালোং প্লিজ। নীরব অফিস থেকে রাগে বেরিয়ে গেল। এদিকে নিশি ওর কেবিনে এসে সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে চুপ করে ফ্লোরে বসে আছে। ভালো তো, এদিকে আমাকে বিয়ে করে অন্য মেয়েকে নিজের পিছে ঝুলিয়ে রেখেছে। ওর সাথে যখন বিয়ে ঠিক করে রেখেছিস, তাহলে আমাকে বিয়ে করার কি দরকার ছিল? নিশি আসবো? আসেন ভাইয়া। নিশি তাড়াতাড়ি সব ঠিক করে নেয়। শুভ চারদিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। ভাবিকে কেমন লাগলো নিশি? ভাবিকে খুব ভালো। জানো, ভাবি অনেক ভালো, আমাদের খুব ভালোবাসে, প্রতিদিন অনেক রকমের রান্না করে খাওয়ায়। মানে ও বিয়ের আগেই তোমাদের বাড়িতে থাকে? প্রায় প্রায় থাকে, দুজন দুজনকে ছাড়া থাকতেই পারে না। ভাবি তো বাসায় সবসময় আঠার মতো ভাইয়ের পেছনে লেগে থাকে। ও ভালো, খুবই ভালো। জানো, আমি কিছুই জানতে চাই না, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, আমি বাসায় যাব। আর একটু পরে তো ছুটি হবে। তো আমি এখনই যাব। স্যারের কাছে ছুটি নেবে না? পারবো না। চিল্লাচ্ছ কেন? ছুটি নিতে হবে না, তুমি যাও, আমি বলে দেব। নিশি হন হন করতে করতে অফিস থেকে বেরিয়ে গেল। বাসায় গিয়ে রান্নাঘরে গিয়েই রান্না করতে ব্যস্ত হয়ে পড়ল। নিশির যখনই রাগ হয় ও রান্না করতে শুরু করে। কি হয়েছে আজ? তোমার মেয়ের বিয়ে, হ্যাপি? লোকজন কাউকে ইনভাইট করিনি তো, এত খাবার কে খাবে? নিশির রাগে লুকে ওর মায়ের দিকে তাকাতে ওর মা চুপচাপ বেরিয়ে এলো। নীরব একটু পরে অফিসে এসে জানতে পারে নিশি চলে গেছে। নীরব নিশির বাসায় চলে আসে। আসসালামু আলাইকুম আন্টি, আপনাদের রান্নাঘর কোন দিকে? নীরব ভালো করেই জানে যখন ওর কারো উপর খুব রাগ হয় তখন ও রান্না করতে শুরু করে দেয়। ওই দিকে গিয়ে দেখো। নীরব রান্নাঘরে গিয়ে নিশিকে দেখেই হাঁ হয়ে যায়। নিশির হাত কেটে গেছে, টপ টপ করে রক্ত পড়ছে, তবু নিশি রান্না করেই যাচ্ছে আর কান্না করে যাচ্ছে। পাগল হয়ে গেছো? কি করছো তুমি? আপনি আপনি এখানে কেন এসেছেন? চলে যান এখান থেকে। নিশু, আমার কথাটা শোনো একবার প্লিজ। নিশু, আর কিছু শোনার বাকি আছে? কি শোনাবেন আর? আপনি বিয়ে করবেন, মেয়ে ঠিক করে রেখেছেন, ভালো কথা। বিয়ের আগেই এক বাসায় থাকেন, ভালো কথা। তো আমায় কেন এভাবে? দূরে তো চলে গেছিলাম, কেন আমাকে আবার এভাবে? তুমি আমার সাথে কেন এমন করলে? আমার কথাটা শোনো একবার প্লিজ। নিশি কোনো কথাই শুনল না, হর হর করে রুমে গিয়ে দরজা লক করে বসে পড়ে। নীরব বাহির থেকে দরজা ধাক্কাতে থাকে। আমার কথাটা একবার শোনো। নিশু, দরজাটা খুলো। আচ্ছা ঠিক আছে, দরজা না খুললে আমি এখানেই বসলাম। তুমি কথা না বলা পর্যন্ত আমি এখান থেকে সরবো না। নিশি কথাটা শুনে শুভর কাছে ফোন করলো। হ্যাঁ ভাইয়া। নিশি রুম থেকে বের হলো। স্যার, আপনার সাথে এরকম কথা বলার সম্পর্ক আমার নয়। তোমার সাথে আমার সম্পর্ক কি তুমি ভালো করেই জানো। এর মধ্যে শুভ লিজাকে নিয়ে বাসার মধ্যে ঢুকে। স্যার, ম্যাম চলে এসেছে, আসেন ডিনার করে নিন। ও এখানে কেন? আমি ইনভাইট করলাম, একসাথে ডিনার করবেন। কাজটা তুমি মোটেই ভালো করলে না। আসুন ম্যাম। আমার ম্যাম বলতে হবে না, ভাবি বললেই হবে। কথাটা শুনে নিশি নীরবের দিকে তাকিয়ে হেসে কথা বলে। ভাবি? আচ্ছা শুভ ভাইয়া, আসুন না। আরে নিশি, তোমার হাত কেটেছে কি করে?
ওই আর কি। কষ্ট হচ্ছে না? আসো ব্যান্ডেজ করে দেই। অনেক বড় বড় কষ্ট সহ্য করেছি, এই সামান্য কষ্টে আমার কিছুই হবে না। আপনি বসুন না। স্যার, জানি আমার রান্না আপনার ভালো লাগবে না, ভাবি রান্না খেয়ে তো অভ্যস্ত হয়ে গেছেন। কষ্ট করে যদি কথাটা বলতেই টুপ করে নিশির চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়ে গেল। পানি সবার কাছ থেকে আড়াল করলেও নিশির মার নীরবের কাছ থেকে আড়াল করতে পারল না। ঠিক আছে, নিজেও কষ্ট পেতে চাচ্ছ আর আমাকেও কষ্ট দিতে চাচ্ছ, তো তোমার ইচ্ছেটাই পূরণ করব। তোমার কোনো ইচ্ছে তো আমি অপূর্ণ রাখিনি, এটাই রাখবো কেন? লিজা, নিশি এত কষ্ট করে রান্না করে আমাদের ইনভাইট করেছে, এসো আমরা আজ না হয় এখানেই ডিনারটা করে নেই। লিজা তো অবাক নীরবের এ ব্যবহারে, কারণ কোনোদিন নীরব এভাবে ওর সাথে কথা বলেনি। চলো। নীরব লিজার হাত ধরে খেতে বসলো। নিশি এটা দেখে নিজের চোখের পানি অনেক কষ্টে লুকিয়ে খাবার সার্ভ করে। নিশির মা এসে নিশির ঘাড়ে হাত দেয়। আমি করছি, তুমি বসো মা। নীরব খাবার খাচ্ছে না, প্লেটে খাবার হাত দিয়ে নাড়াচাড়া করছে। এর মধ্যে নিশির মাথা ঘুরে ওঠে। নিশি পড়ে যেতে লাগলে শুভ নিশির হাত ধরে নেয়। নিশি, আর ইউ ওকে? হ্যাঁ, জাস্ট মাথাটা একটু। তুই আমাকে ভালো থাকতে দিবি না, তাই না? দুদিন চেক আপে যাসনি, দেখছিস তো কি হচ্ছে। চেক আপ? কিসের চেক আপ? প্রেশার লো, ডাক্তার চেক আপে যেতে বলেছিল। থামো তো মা, তুমি এখানে তোমার মেয়ের গান বাজাবে নাকি ওনাদের খেতে দিবে? ইটস নট ফেয়ার। নিশি, তুমি নিজের খেয়াল রাখছো না। আরে ভাইয়া, আমার কিচ্ছু হয়নি, আর এত চিন্তার কি আছে? বেশি কিছু হলে কি হবে, মরে যাব এই তো। নিশির কথা শুনে নীরব খাবার টেবিলে থেকে উঠে চলে গেল। লিজাও পিছে পিছে চলে গেল। খুব বেশি কথা বলো তুমি। সরি। বাই দ্য ওয়ে, আর খাবার খুবই ভালো ছিল। ধন্যবাদ ভাইয়া। কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ অবশ্যই। খাবার বেশি থাকলে বক্সে দিতে পারে, না মানে মা বাবাকে নিয়ে যেতাম আর কি। হ্যাঁ অবশ্যই। নিশি খাবার বক্সে করে দিয়ে দিল আর শুভ চলে গেল। সত্যি করে বল তো, তুই কিছু লুকাচ্ছিস আমার কাছে? না। বিশ্বাস হলো না, এতদিন পরে তোর চোখে পানি দেখলাম। আর সেটা যে নীরবের জন্য, সেটা ভালো করেই জানি। ওকে বলছিস না কেন তুই আজ ওকে? ওর বিয়ে ঠিক হয়ে আছে মা, অনেক বড় ঘরের মেয়ের সাথে। ও কেন আমায় মেনে নিবে বলো তো? ভালোবাসা দিয়ে কি আর জীবন চলে বলো? তোর ভাবনাটা ভুলও হতে পারে। আমার আর কিছু শুনতে ভালো লাগছে না মা, খুব খারাপ লাগছে। যা করছো খুব ভালোই করছো তুমি। তুমি? দেখতে এসেছিলাম তুমি কিভাবে ঠিক আছো। দেখা হয়েছে, যাও এখান থেকে। তুমি সেই আগের মতে থেকে গেলে। আমার কথাটা একটু বেশি ভাবো, তাই তো খুব বেশি কষ্ট দিয়ে দাও আমাকে। ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে, সব তোমার মনের মতোই হবে। নিশি কাঁদতে কাঁদতে দৌড়ে ওর রুমে চলে গেল। আমার মেয়েটা নিজের ইচ্ছায় তোমাকে কষ্ট দিতে চায় না বাবা। না চাইতে এত কষ্ট দেয় আমায় কেন? আমি তো ওকে নিজের চেয়েও বেশি ভালোবাসি, কিন্তু ও তো আমার ভালোবাসার মূল্যই দেয় না। আমি মা হয়ে ওকে বুঝতে পারলাম না, তুমি কি করে বুঝবে বলো? আসলে সেদিন মা। সেদিন কি? মা তুমি যাও। তুই? তোমাকে যেতে বলছি। নিশির মা চলে গেল। স্যার, আমার মনে হয় আপনার এখন বাসায় যাওয়া উচিত, অনেক রাত হয়ে গেছে। ভাবি আপনার জন্য। নীরব ছুটে এসে নিশির বাহু ধরে
ঝাঁকাতে থাকে। পাগল হয়ে গেছো তুমি? এভাবে না মেরে আমায় একেবারে মেরে ফেলো। নিজেও মরছো, আমাকেও মারছো। আপনি যান স্যার। নীরব আর দাঁড়িয়ে থাকতেন না, চলে গেল। পরদিন নীরব অফিসে গিয়ে নিশির খোঁজ করে না। নিশিও সারাদিন নীরবের কাছে যায়নি। অফিস ছুটি হবার পর নিশি অফিস থেকে বেরিয়ে দেখে নীরব লিজার সাথে গাড়িতে বেরিয়ে গেল। নিজের অজান্তেই নিশির চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। রাতে নীরব বসে বসে নিশির ফটো দেখছিল। তখনই নীরবের ফোনে কল আসে। হ্যালো। আমি নিশির মা বলছিলাম। হ্যাঁ আন্টি বলেন। সব ঠিক আছে তো? এত রাতে? না মানে এত রাতে তোমাকে বিরক্ত করলাম? না আন্টি, ঠিক আছে, বলেন আপনি। না মানে বাবা, নিশি কি করছে? নিশি কি করছে মানে? ও বাসায় যায়নি? কি বলছো তুমি? ও তো এখনো আসেনি। মেয়েটার শরীর এমনি ভালো না, কাল রাতে আবার মাথা ঘুরে পড়ে গেছিল। বলেন কি? আচ্ছা আমি দেখছি, আপনি টেনশন করবেন না, আমি দেখছি। বাবা দেখো না, ওর ছাড়া আমার কেউ নেই। ওর কিছু হলে। নীরব ফোনটা কেটে দিয়ে বেরিয়ে পড়ে। সম্পর্ক চলাকালীন নিশি আর নীরব যেখানে প্রায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতো, আজ সেখানে নিশি এসে বিকাল থেকে বসে আছে। একদিন এখানে নিশি তার ভালোবাসার মানুষটির সাথে সব সম্পর্ক শেষ করে দেয়। আচ্ছা, চাইলে কি সব সম্পর্ক শেষ করে দেওয়া যায়? চাইলে কি একটা মানুষকে ভুলে যাওয়া যায়? একদিন যে মানুষটা জীবনের বেঁচে থাকার পাসওয়ার্ড ছিল, তাকে কি এত সহজেই মুছে ফেলা যায়? এত সহজেই তার অনুভবের স্মৃতি ভুলে যাওয়া যায়? হয়তো সময়ের ব্যবধানে আমাদের অনেক কিছু মেনে নিতে হয়, কিন্তু জীবনের পরম সত্যটা কখনো কি ভুলে থাকা যায়? নিশিও ভুলতে পারেনি, আর ভুলবে কি করে? নিশি আজও নীরবকে পাগলের মতো ভালোবাসে। নীরবের স্মৃতি আঁকড়ে ধরেই নিশি এতটা দিন বেঁচে আছে। নীরবকে আজও নিশি ঠিক আগের মতোই ভালোবাসে, কিন্তু নিশি কিছুতেই নীরবকে আর নিজের জীবনের সাথে জড়াইতে চায় না। নিজের জীবনে আর নীরবকে নিয়ে কোনো স্বপ্ন দেখতে চায় না। বাবা, বাবা, কোথায় তুমি? আমি যে আর পারছি না। কেন চলে গেলে তুমি? কেন কেন এটা হলো? আমি কি করে সামলাবো নিজেকে? কি করে? আমি আর পারছি না। আমি আজ অনেক ক্লান্ত হয়ে গেছি। আমার ক্লান্তি কাটানোর জন্য তুমি নেই। আমাকে একা করে তুমি চলে গেলে। একবারও ভাবলে না তোমার মেয়ের কি হবে? আমি তোমাকে জড়িয়ে কাঁদতে চাই। আমি যে বড্ড একা। আমি আমার নীরবকেও হারিয়ে ফেলেছি। ও আর আমাকে ভালোবাসে না বাবা। জানো, ওর বিয়ে ঠিক হয়ে আছে। খুব তাড়াতাড়িও বিয়ে করবে। আমায়ও ভুলে গেছে বাবা, আমায়ও ভুলে গেছে। আমার মাথার ওপর থেকে তুমি হাত তুলে নিয়েছো। আর বেঁচে থাকার জীবনটা নীরব আজ আমায় ভালোবাসে না। আমি কি করে থাকবো? নিজের চোখে দেখতে পারছি না, যতই চেষ্টা করি না কেন। নিজের জীবনকে কি করে অন্যের হতে দেখবো বলো? যতই হোক, আমি তো একটা মেয়ে। আমি তোমাদের দুজনকেই হারিয়ে ফেললাম। আমাকে তোমার কাছে নিয়ে যাও প্লিজ, প্লিজ বাবা। এদিকে নীরব নিশিকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যায়। পরে নীরবের কিছু মনে পড়ে আর চট করে বেরিয়ে যায়। নিশি চুপ করে হাঁটুতে মাথা গেড়ে বসে আছে। এর মধ্যে নিশি ওর সামনে কিছু ধপ করা পড়ার শব্দ পায়। নিশি মাথা তুলে দেখে নীরব ওর সামনে হাঁটু গেড়ে বসে আছে। আপনি? কথাটা বলতেই নীরব নিশির গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। এ মেয়ে, কি শুরু করেছো তুমি? হ্যাঁ, নিজের যা মন চাইছে তাই করছো? একবারও কি কারো কথা ভেবে দেখেছো? তোমার কিছু হলে তাদের কি হবে? আজ আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি সত্যি একটা সেলফিশ মেয়ে। নিজের ছাড়া অন্যের কথা কখনো ভাবো না তুমি।
আপনি এখানে কেন এসেছেন স্যার? নীরব নিশির ড্রেসের গলা আঁকড়ে টেনে ধরে নিজের দিকে। অনেক হয়েছে, নিজে যা বলবে সবসময় তাই হবে? কি মনে করো নিজেকে? আর একবার আমার সাথে এভাবে কথা বললে খুন করে ফেলবো তোমায়। ধাক্কা দিয়ে নিশিকে নিজের থেকে সরিয়ে দেয়। নিশি ধপ করে নিচে বসে পড়ে। নীরব নিশির হাত ধরে টানতে টানতে গাড়িতে বসিয়ে দেয়। তারপর নিশিকে বাসার সামনে নামিয়ে দেয়। নিজের বাসায় চলে যায়। রাস্তায় নীরব নিশির সাথে একটা কথাও বলে না। কি রে, এত রাতে কোথায় গিয়েছিলিস? মা, বাবা, আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। বৌমার হাতের রান্না কিন্তু খুব টেস্টি। ওরে বলে দিবি রোজ যেন আমাদের রান্না করে খাওয়ায়। মানে? মানে হলো, আমি জানি নিশিকে তুমি আমার ভাবি বানিয়েছ। তুই কি করে? তোরে বলবো কেন? তুই তো আমাদের কিছু জানাসনি, তাই আমাকে সবাইকে জানাতে হলো। আমরা চাই তুই সুখী হ, তুই যার সাথেই থাক ভালো থাক। আমরা আমাদের বাড়ির বউকে আমাদের কাছে চাই। আমি কালকেই যাব আমার বৌমার কাছে। না মা, ও সোজা পথের মেয়ে না। ওকে আগে সোজা পথে আনি, তারপর দেখা যাবে। তার আগে সব যেমনভাবে চলছে ঠিক তেমনভাবেই চলতে দাও। ঠিক আছে, বাট সোজা পথে আনতে না পারলে বলিস, আমি ওর বাঁকা পথেই দৌড় দিব। থাপড়িয়ে গাল লাল করে দেব। সেলফিশ। সেলফিশ কথাটা শুনতেই নীরবের নিশির কথা মনে পড়ে গেল। দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। নিশির বাসায় গিয়ে নিশির রুমে গিয়ে দেখে নিশির মা নিশির মাথায় পানি ঢালছে। কি হয়েছে? জ্বরটা খুব বেড়েছে, কমছেই না। নীরব তাড়াতাড়ি ডাক্তার এনে নিশিকে দেখিয়ে নিজে নিশির মাথায় জলপট্টি দিয়ে দেয়। তুমি কেন কষ্ট করছো বাবা? অনেক রাত হয়েছে, বাসায় যাও, আমি দেখছি। তোমাকে কষ্ট করতে হবে না। নিশি এখন আমার ভালোবাসার মানুষ নাই আন্টি, ও আমার স্ত্রী। কি বলছো তুমি? হ্যাঁ আন্টি, ওকে আমি জোর করে বিয়ে করেছি। জানি কাজটা আমি ঠিক করিনি, কিন্তু এটা না করলে আমি ওকে আবার হারিয়ে ফেলতাম। তুমি যা করেছো ঠিক করেছো। আমি ওর মা হয়ে বলছি, সেদিন তুমি যখন বিয়ের কার্ড দিয়ে ওর কাছ থেকে চলে গিয়েছিলে, সেদিনই আমি তোমার কাছে যেতে গিয়েছিলাম, কিন্তু যেতে পারিনি আমার মেয়েটার বারণ শুনে। এর মধ্যে নিশি জেগে ওঠে, ঢুলতে ঢুলতে কথা বলতে শুরু করে। মা, পানি খাবো। নীরব তাড়াতাড়ি পানি এনে নিশিকে খাইয়ে দেয়। তুমি এখানে এত রাতে? কেমন লাগছে এখন? খুব শীত করছে। বলতে বলতেই নিশি আবার ঘুমিয়ে পড়ে। পর্যাপ্ত কম্বল থাকতেও কিছুতেই নিশির শীত কমছে না। আন্টি, আপনি গিয়ে ঘুমিয়ে পড়েন, আমি আছি। তোমার সমস্যা হবে, তুমি বরং ঘুমাও। আমি আন্টি প্লিজ, আপনি গিয়ে ঘুমিয়ে পড়েন। সমস্যা হলে আপনাকে ডেকে নেব। নিশির মা চলে গেল আর নীরব নিশির কম্বলের মধ্যে ঢুকে পড়ল। নিশি নীরবের শরীরের উষ্ণ গরমে নীরবের দিকে এসে গুটিসুটি মেরে নিলয়ের বুকের মধ্যে ঢুকে পড়ে। নীরব নিশিকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ে। সারা রাত নীরব নিশিকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিল। ভোরের দিকে নিশির জ্বর কমে যায়। সকালে নিশি ঘুম থেকে উঠে দেখে বিছানার ওপর নীরবের কোটটা পড়ে আছে। নিশি বুঝতে পারে ওটা নীরব ভুলে রেখে গেছে। নিশি কোটটা তুলে নিজের ওয়ার্ড্রোবে লুকিয়ে রেখে শাওয়ার নিয়ে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়। কি রে, কই যাচ্ছিস? অফিসে যাব। নীরব তোকে আজ অফিসে যেতে বারণ করে গেছে। কেন? তোর শরীরটা ভালো না তাই। আমি ঠিক আছি, আমাকে নিয়ে ওর না ভাবলেও চলবে।
কাল সারা রাত বেচারা তোর যত্ন করেছে, সকালে উঠে চলে গেছে। চোখ মুখ দেখে মনে হলো সারা রাত ঘুমায়নি। ওকে আমি এসব নাটক করতে তো বলিনি। ও নাটক করেনি, তোর স্বামী ও। এখন তো ওর কথাটা একটু ভাব। ওকে নিয়ে ভাবার অন্য একজন আছে, যাকে ও বিয়ে করতে চলেছে, যাকে দিনের পর দিন নিজের বাসায় রেখে দিয়েছে। তুমি কি মনে করো মা, ও সেই মেয়েকে ঠকাচ্ছে না? আমি মেয়ে হয়ে অন্য মেয়ের সংসার কি করে ভাঙবো বলো? তুমিও তো মেয়ে, তুমি কি চাইবে তোমার মেয়ের জন্য অন্য মেয়ের জীবন নষ্ট হয়ে যাক? তুই যে কষ্ট পাচ্ছিস সেটা কিছু না। আমি আর কতদিন? মানে? ও তুমি বুঝবে না। আমি গেলাম, আর আজ রেডি থেকো, সারপ্রাইজ আছে। নিশি বেরিয়ে গেল। অফিসে গিয়ে একটা দরখাস্ত লিখে নীরবের কেবিনে গেল। স্যার আসবো? এই, তোমাকে আমি অফিসে আসতে বারণ করেছিলাম না? স্যার, আমি আমার কাজের সময় কোনো অজুহাত পছন্দ করি না। আমার সমস্যা হলে নিজে ছুটি নিয়ে নিব। আমার একটাও কথা শুনবে না তুমি? স্যার, এটা নিন। কি এটা? স্যার, আমি কিছুদিন ওভারটাইম কাজ করতে চাই। কেন? স্যার, আমি কাজ করতে চাই। আমার কিছু কাজ আছে যা জলদি শেষ করতে হবে। কাজ আছে, থাক, আস্তে আস্তে করো, তাড়াতাড়ি করতে হবে না। যদি আর করতে না পারি? কেন? মানে হলো, যদি কাজটা অন্য কেউ নিয়ে নেয় তাই। আপনি অনুমতি না দিলেও আমি কাল থেকে ওভারটাইম কাজ শুরু করতে পারবো। কথাটা বলেই নিশি বেরিয়ে এলো। নিশু, নিশু, এই মেয়েটা আমায় পাগল করে দেবে। এমনিতেই শরীর খারাপ, তার উপর অতিরিক্ত কাজ, এত স্ট্রেস কেন নিতে হবে শুনি? নিশি কেবিনে চুপ করে বসে আছে। কি ম্যাম, আসবো? ভাইয়া যে, আসেন। তোমার রান্না কিন্তু খুব পছন্দ করেছে মা বাবা, ওনারা তোমাকে দেখতে চেয়েছে। আমাকে? হ্যাঁ, তোমাকে। আচ্ছা স্যার, এর বিয়েতে যাব। হ্যাঁ, তুমি না থাকলে তো বিয়েটাই হবে না। আমি না থাকলে বিয়ে হবে না কেন? না মানে, তুমি তো আমার কলিগ, তাই না? আর তোমার স্যারের স্টাফ, তাই। ভাইয়া, আপনাকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ, বলো। আসেন আমার সাথে। নিশি শুভকে ফাইল করে রুমে নিয়ে গেল। নীরবও পিছে পিছে গেল। ভাইয়া শোনেন, এই স্টোরে এই বছরের সমস্ত ডিলের ডকুমেন্ট আছে, আর এখানে অফিসের সমস্ত কাগজপত্র, এখানে স্টাফদের সমস্ত ডিটেলস আর তাদের স্যালারি ডিটেলস, এখানে স্যার কাদের সাথে কি কি কোন প্রজেক্টে ডিল করেছেন, এখানে তার সব ডিটেলস আছে। আর ওয়েট, তুমি এসব আমায় কেন বলছো? কিছুদিন পরে কাজে লাগবে, যখন আমি থাকবো না তখন দরকার হবে। কেন, তুমি কোথাও যাবে? কিছু প্রশ্নের উত্তর থাকে না ভাইয়া। তোমার কথা আমি কিছুই বুঝতেছি না। সব কথা বুঝতে পারবেন না, আমার কথা শোনেন। নিশি সবকিছু শুভ্রকে বুঝিয়ে দিল। তারপর থেকে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় নীরবকে দেখে দুইজনেই লাফিয়ে ওঠে। তুই যা, ওর সাথে আমার কথা আছে। শুভ বেরিয়ে গেল আর নীরব নিশির হাত ধরে ছাদে নিয়ে গেল। কি হয়েছে তোমার? কই? তুমি তো আগে এমন ছিলে না নিশু, এখন এমন কেন করছো? আগে তো আমি কষ্ট পাবো এমন কাজ করতে না, কিন্তু এখন? আমি তার জন্যই তোমাকে বিয়ে করতে বলেছিলাম নীরব। তুমি আমার কথা শোনোনি, নিজে যেচে কষ্ট নিচ্ছ। আমার কিচ্ছু করার নাই নীরব। নিশু, সত্যি করে বলো, তুমি আমার কাছ থেকে কি লুকাচ্ছ বলো? সত্যি করে বলো প্লিজ নিশু।
তোমার এটা কেন মনে হয় বলো তো, যে আমি কিছু লুকাচ্ছি? আমি কি লুকাবো বলো? নীরব নিশিকে টেনে কাছে নিয়ে নিশু, আমার চোখের দিকে তাকাও। বলো। আমার চোখের দিকে তাকাও। তুমি কিছু লুকাচ্ছ না, বলো। কি হচ্ছে? বাচ্চাদের মতো কেন করছো বলো তো? আমি শুধু সত্যিটা জানতে চাই। কতবার বলবো আমি? কেন এমন করছো? তুমি কি আমাকে ভালোবাসো না, বলো। কতবার বলবো আমি তোমায় ভালোবাসি না? সত্যি? এর মধ্যে লিজা কোথা থেকে দৌড়ে এসে নীরবের গলা জড়িয়ে ধরল। নিশি এটা দেখে আর রেগে যায় না, খুব কষ্ট পায়। নিজের অজান্তে নিশির চোখ দিয়ে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে যাচ্ছে। নিশি বৃথা চেষ্টা করে যাচ্ছে চোখের পানি আটকানোর। নীরব তাকিয়ে নিশিকেই দেখছে। নিশি ওখান থেকে চলে গেল। কি ব্যাপার নিশি, তুমি কাঁদছো কেন? কই? আচ্ছা ভাবি। আমি? আরে দেখো ভাবি। নিশি পিছনে ঘুরে তাকিয়ে দেখে লিজা নীরবের হাত জড়িয়ে ধরে আছে। নিশি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো না। ওর কেবিনের দরজা লক করে হাউমাউ করে একটু কান্না করে নিজেকে সামলে নিয়ে হাসি মুখে কেবিন থেকে বেরিয়ে আসে। নিশিকে এভাবে দেখে সবাই একটু অবাকই হয়। হ্যালো ভাবি, কেমন আছেন? সুবোধ একটু বেশি অবাক হয়। হাই, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি তো বেশিই ভালো আছি। নিশি, তুমি ঠিক আছো? একদম। আমার আবার কি হবে? না মানে ভাবি। তুই যা। সুবোধ চলে গেল, নিশিও চলে গেল। আজ নিশির কাছে ওর পুরনো বস আছে। স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? এই তো আছি। সব কাজ কেমন চলতেছে? ভালো। তুমি কি কিছু বলার জন্য আমার সাথে দেখা করতে চেয়েছিলে? আসলে কথাগুলো কেমন করে নিব বুঝতে পারছি না। তুমি আমার ছোট বোনের মতো, তাই নিঃসংকোচে বলো। স্যার, মনে করেন যদি আমার কিছু হয়ে যায়, তখন তো আমি এই চাকরিটা করতে পারবো না। আমার ভাইয়ের আর 3 বছর পরে পড়াশোনা শেষ করবে, এখনো চাকরি করার মতো অবস্থায় আছে। তো আমি যখন থাকবো না, আমার পোস্টে যদি ওকে কাজটা করার সুযোগ করে দিতেন। নিশি, কি হয়েছে তোমার? কি পাগলের মতো কথা বলতেছো? কি হবে তোমার? স্যার, রাগ করেন না। মানুষের বাঁচা মরার কথা কি কেউ বলতে পারে? যদি আমার কিছু হয়ে যায় তখন কার কথা বলছি? প্লিজ স্যার, আমায় কথা দিন, আমার এইটুকু কথা সাহায্য আমায় করবেন প্লিজ স্যার। নিশি ঠিক আছে। থ্যাঙ্কস স্যার। থ্যাঙ্কস দিয়ে আপনাকে ছোট করব না। আমায় একটা বড় সমস্যার হাত থেকে বাঁচালেন আপনি। নিশি, আর ইউ ওকে? কোনো সমস্যা হলে আমায় বলতে পারো। বলার মতো আর কিছু বাকি নাই স্যার। বুঝলাম না। না, কিছু না। আচ্ছা নিশি, আমি তাহলে যাই, আমার জরুরি কাজ আছে। নিশি আর ওর স্যার পিছে ঘুরে তাকিয়ে দেখে নীরব দাঁড়িয়ে আছে। হ্যালো মিস্টার নীরব, হাউ আর ইউ? স্যার নীরবের দিকে হাত এগিয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য। ফাইন। আপনি? ভালো। নিশির কাছে একটু কাজ ছিল, তাই আর কি। ও, আমার একটু জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে। স্যার বেরিয়ে চলে গেল। স্যার, আপনি? কোনো কাজ ছিল? নীরব নিশির দিকে এগিয়ে গেল, মাথাটা নিচু করে নিশিকে হালকা করে জড়িয়ে ধরল। নিশি অনুভব করতে পারল ওর ঘাড়ে টপ টপ করে গরম কিছু একটা গড়িয়ে পড়ছে। নিশি ঝট করে নীরবের মুখটা নিজের সামনে এনে দেখে নীরব কাঁদছে। নীরব, কি হয়েছে? কাঁদছো কেন? কি হয়েছে আমায় বলো। আমি জানি না তোমার কি হয়েছে। তুমি কি লুকাচ্ছ আমার থেকে? কেন আমায় সেই প্রথম থেকে
নিজের কাছ থেকে সরিয়ে দিচ্ছ। যে নিশি এমন কোনো ধাপ দিত না যাতে আমার কষ্ট হতে পারে, আজ সেই নিশি জেনে শুনে আমায় প্রতিনিয়ত ধাপে ধাপে কষ্ট দিচ্ছে। জানি না, আমি কিচ্ছু জানি না। নিশিকে বোঝার মতো ক্ষমতা আমার নাই, কিন্তু একটা কথা জানি, নিশির কিছু হলে নীরব বাঁচবে না। তোমাকে ছুঁয়ে আমি একটা কথা বললাম, তোমার কিচ্ছু হলে আমি বাঁচবো না। যাই করো এটা মাথায় রেখো। নীরব নিশিকে ছেড়ে দিয়ে বের হয়ে চলে যায়। নিশি ধপ করে ফ্লোরে বসে পড়ে। কি বলে গেল ও? আমি কি ভুল কিছু করেছি? আমি ওকে বাঁচাতে গিয়ে কি মেরে ফেললাম? আমি চাই না নীরব তোমার কোনো সমস্যা হোক। অফিস শেষ করে নিশি বাসায় যাবার জন্য বের হয়। তখন শুভ এসে নিশির সামনে দাঁড়ায়। ভাবি জানো কি হয়েছে? কি? মানে ভাবির সাথে ভাই কি করেছে জানো? কি? ভাই বিয়েটা ভেঙে দিয়েছে। কি? কেন? সেটা জানি না, ভাই হয়তো লিজাকে পছন্দ করে না। তাহলে কেন এতদিন মেয়েটাকে মিথ্যে আশা দিয়ে রেখেছো? সেটা জানি না, কি করে বলি বলো? আর তুমি এত হাইফার হচ্ছ কেন? আপনারা দু ভাই একই রকম, একদম কথা বলবেন না আমার সাথে। নিশি কিছু না বলে হন হন করে চলে আসলো। এত কিছু করছি তবু মন বুঝতে পারছি না ভাবি যে আর কি কি যে করতে হবে কে জানে। এত কিছু করছি তবু মনের কথা বুঝতে পারছি না। ধুর, তোমাদের যে কি হয় জানি না বাবা। নিশি যেতেই রাজু এসে নিশির পথ আটকে দাঁড়ায়। নিশি আর রাজু খুব হেসে হেসে কথা বলে। এটা দেখে নীরব রাগে ফোঁস ফোঁস করতে থাকে। নীরবকে দেখে নিশি গিয়ে নীরবের গাড়ির সামনে দাঁড়ায়। কথা ছিল কিছু। বলেন। গাড়িতে কি উঠতে পারি? না, যার সাথে এত সময় হাসাহাসি হচ্ছিল তার কাছে যান। বলেই নীরব গাড়ি নিয়ে বের হয়ে গেল। এটা কি হলো? কি ব্যাপার, তোমার স্যার গাড়িতে নিল না? চলো আমি ড্রপ করে দেই, নাকি রাজুর সাথে যাবে? আমি কি বলে দেবো ওকে? ফাজলামো করছেন? এক ভাই ভাব দেখিয়ে চলে গেল, আর একজন এসেছেন আমায় ড্রপ করতে। আরে ওদিকে কই যাচ্ছ? এদিকে তো রাস্তা। ধর। নিশি মেইন রাস্তায় উঠতেই নীরব গাড়ি নিয়ে নিশির সামনে দাঁড়ায়। তারপর গাড়ির দরজা খুলে দিয়ে নিশিকে গাড়িতে উঠতে বলে। নিশি এটা দেখে না দেখার ভান করে পাশ কাটিয়ে যেতে লাগলে নীরব চিল্লিয়ে উঠে। ছেড়ে দিয়ে রেখেছি এজন্য ভেবো না আমি সারা জীবন এভাবে ছেড়ে দিয়ে রাখবো। ভুলে যেও না, হাজবেন্ড আমি তোমার, তাই আমাকে বাধ্য করো না কোনো ন্যারো কাজ করতে। গাড়িতে উঠে এসো। নিশি ধূপ করে গাড়িতে উঠে বসে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। কি অত কথা হচ্ছিল রাজুর সাথে, তাও আবার হেসে হেসে? কই, আমি তো দেখলাম না আমার সাথে কখনো এভাবে কথা বললা। বলি না, কারণ তোমার সাথে হেসে কথা বলা যায় না। কেন? আমি কি যে আমার সাথে একটু হেসে কথা বলা যাবে না? স্বার্থপর, তুমি একটা স্বার্থপর। আমি স্বার্থপর? আমি? যে মেয়েটা বিগত কয় মাস তোমাকে বিয়ে করার স্বপ্ন দেখেছে, যে মেয়েটা তোমার সাথে সংসার করার স্বপ্ন দেখেছে, যে মেয়েটাকে বিয়ের নামে নিজের বাসায় এনে রেখেছ, যে মেয়েটা তোমায় ভালোবেসে তোমার অবহেলা সহ্য করে এসেছে, তাকে তুমি আজ কষ্ট দিয়েছ, ওর স্বপ্নগুলো ভেঙে চুরমার করে দিয়েছ। নিজের কথা ভাবো তুমি, শুধু অন্য কারো কথা নয়। একবার কি ভেবে দেখেছো ওই বিয়েটা ভাঙার পর মেয়েটার ওপর কি প্রভাব ফেলছে? বিয়ে যখন করবাই না, তাহলে কেন নিজের সাথে ওকে জড়াতে দিলে? কেন ওকে ভালোবাসতে দিলে? বলো কেন? আসলে কি জানো, তুমি শুধু নিজেরটাই বোঝো। অন্য কেউ মরে গেলেও তাতে তোমার কিছু যাবে আসবে না। তুমি যে অত বড় সেলফিশ
আমি জীবনেও কল্পনা করতে পারিনি। নিশু, টপ নীরব, তোমার কথা শুনবো বলে আমি এখানে আসিনি। আচ্ছা তুমি আমায় সেলফিশ বলছো? মেনে নিলাম আমি সেলফিশ। একটা বারও কি ভেবে দেখেছো তুমি যা করছো সেইটা কি? নিশি আর কোনো কথা বলল না, ধূপ করে গাড়ি থেকে নেমে গেল। নীরব আর নিশুকে আটকানোর চেষ্টা করলো না। নিশি এসে ঘর আটকে ফ্লোরে বসে পড়ল। তুমি তুমি কে? আমায় চিনতে পারছো না? আমি তোমার বিবেক। তুমি আমাকে তো তুমি ভুলেই গেছো, মনে করিয়ে দিতে এলাম। কি ভুলে গেছি আমি? তুমি যা করছো সেটা কি ঠিক করছো নিশি? আমি যা করছি সবই ঠিক করছি, আমি ভুল কিছু করছি না। কোনটা ঠিক করছো নিশি, কোনটা? তোমার পরিবারের সাথে যেটা করছো সেটা ঠিক করছো, নাকি নীরবের সাথে যেটা করছো সেটা ঠিক? আমি যা করছি সবার ভালোর জন্য করছি। আমি চাই না আমার জন্য কারো কোনো সমস্যা হোক। সমস্যা? কোনটাকে সমস্যা বলছো? তোমার এই মিথ্যে কথা বলাতে তোমার কাছের মানুষগুলো কত কষ্টের মধ্যে আছে তোমার জানা আছে? সমস্যা থেকে পালালে সমস্যার সমাধান হয় না, সমস্যার সামনে দাঁড়িয়ে সমস্যার সমাধানের চেষ্টা করতে হয়। তুমি কি চাও আমি সব বলে দেই? একবারও কি ভেবে দেখেছো আমার মায়ের ওপর কি যাবে এটা জানলে? যে কিছুদিন আগে তার স্বামীকে হারিয়েছে, যার শোক এখনো ভুলতে পারেনি। আজ সে যদি জানে তার মেয়ে, তাহলে কি হবে ভাবতে পারছো? নীরব, সে যদি জানে তার ভালোবাসার মানুষটি কি হবে? তুমি জানো নিজের চেয়ে বেশি ভালোবাসে আমায় ও। ও কিভাবে আমার এই সমস্যা সহ্য করবে বলো? তুমি যাই বলো, নিজের জেদটা বড় করে নিচ্ছ, একবারও তাদের কথা ভাবছো না। নিজের মন যা বলছে তাই করছো। একবারও ভেবেছো তোমার জন্য সত্যি কিছু হয়ে যায় তাহলে নীরবের কি হবে? বেচারা তো তোমাকে ছাড়া থাকতে পারবে না, তাই তোমার কড়া কথা শোনার পরেও বিয়ে না করে এতদিন একা থেকে গেছে। আর তুমি হয়তো ভুলে যাচ্ছ নীরব এখন তোমার হাজবেন্ড। তোমার ব্যাপারে সব কথা শোনার বা জানার অধিকার তার আছে। তুমি যদি ওকে সব বলো তাহলে সব ঠিক হয়ে যেতে পারে, কিন্তু তুমি সেটা করছো না, সবাইকে কষ্ট দিয়ে বেড়াচ্ছ, কারো কথা ভাবছো না তুমি। আসলে তুমি একটা স্বার্থপর মেয়ে, স্বার্থপর তুমি। আমি স্বার্থপর নই, আমি স্বার্থপর নই। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও, আমাকে আমার মতো থাকতে দাও। আমি কিছুতেই এই কথা কাউকে বলবো না। আমি জানি হারানোর ব্যথা কি, না মরে বেঁচে আছি আমি। এই ব্যথাটা আমি কি করে আমার নীরবকে আমি দিব, কিভাবে? হ্যাঁ আমি স্বার্থপর, আমি নীরবের জন্য স্বার্থপর। আমি ওর জন্যই বেঁচে আছি, এখনো হাসি মুখে বেঁচে আছি। ওর মুখটা দেখেই আমি আমার সব কষ্ট যন্ত্রণা ভুলে আছি। ও যদি আমার কথাটা জানতে পারে ও নিজেই তো ভেঙে পড়বে, তখন আমি কি করে নিজেকে শক্ত করব? আমি নিজের চোখে দেখতে পারবো না আমার নীরবকে কষ্ট পেতে। তার চেয়ে বরং ও আমাকে ভুল বুঝেই থাকুক। নিশি মুখ তুলে তাকিয়ে দেখে নীরব দাঁড়িয়ে আছে, আর নিশি কিছু বলতে যাবে তার আগেই ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয় নীরব। নিশি গালে হাত দিয়ে নীরবের দিকে তাকায়। তুমি এখানে ভেতরে আসলে কি করে? আমি তো দরজা নক করে রেখেছিলাম। দরজা ভেঙে ভিতরে ঢুকেছে। বিগত 1 ঘন্টা যাবত দরজা ধাক্কা দিচ্ছে, তোমার কোনো রেসপন্স নাই কেন? কি ভেবেছো নিজেকে? হ্যাঁ, কি মনে করছো? তোমার জন্য আমি কেন কষ্ট পাবো?
বলতে পারো তোমার মা কেন কষ্ট পাবে? বলো তো, কেন সবাইকে এত টেনশন দিচ্ছ তুমি? বলো, আমাদের মনের অবস্থাটা একবারও বোঝার চেষ্টা করছো না কেন? নীরব গিয়ে নিশির সামনে ফ্লোরে ধপ করে বসে পড়ে। একটা বার ভাবো নিশু, সত্যি যদি তোমার কিছু হয় তাহলে আমার কি হবে বলো? একটা বার তো আমার কথাটা ভাবো। আমি সত্যি অনেক ভালোবাসি তোমায়, অনেক ভালোবাসি। দরজার ওপাশ থেকে তোমার রেসপন্স না পেয়ে টেনশনে আমার কি অবস্থা হচ্ছিল জানো? এক মুহূর্তের জন্য আমার মনে হচ্ছিল আমি তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি। প্লিজ নিশু, আমাকে আর শাস্তি দিও না। তোমার ভালোবাসার বড্ড প্রয়োজন। আমি আর পারছি না। বিলিভ মি নিশু, প্লিজ বিলিভ মি। প্লিজ নিশু, তোমাকে ছাড়া আমি সত্যি বেঁচে থাকতে পারবো না। তুমি কি জানো আমার এ অফিসে এমডি হয়ে আসার একটাই কারণ শুধু তুমি নিশু, শুধু তুমি। আমাকে ছাড়ার পর প্রতিটা দিন আমার নজরে থাকতে তুমি, কিন্তু আমাকে তোমার নজরে আনতে দিতাম না, কারণ তুমি আমার মুখটাও দেখতে রাজি ছিলে না। তুমি তো এটাও জানো না তোমার জবটাও আমি নিয়ে দিয়েছি, আর থাকার জন্য এই বাড়িটা আমি নিজে দিয়েছি। যেভাবে হোক তোমার পাশে থেকেছি, আর আগামীর প্রতিটা দিন আমি তোমার সাথে শুরু করতে চাই নিশু। প্লিজ নিশু, আমি তোমাকে বলেছিলাম আগে নীরব হয়ে কখনো তোমার সামনে আসবো না, কিন্তু আমি আমার কথাটা রাখতে পারলাম না। আমাকে আজ ফিরিয়ে দিও না, আমায় অ্যাকসেপ্ট করো প্লিজ। তুমি এখান থেকে চলে যাও নীরব, আমাকে একা থাকতে দাও। এত কিছুর পরেও তুমি এটা বলতে পারলে? হ্যাঁ পারলাম, কারণ আমি আগের নিশি নেই। আমি তোমাকে ভালোবাসি না নীরব, হাজারবার বলেছি। তুমি আমাকে ভালোবাসো না? না। তুমি মিথ্যা বলছো নিশু, তুমি মিথ্যা বলছো। কোনো প্রমাণ আছে তোমার কাছে যে আমি মিথ্যে বলেছি? তোমার আর আমার মধ্যে এখন প্রমাণের সম্পর্ক, তাই না? আচ্ছা, তাহলে এগুলো কি? তুমি ওগুলোতে হাত দিচ্ছ কেন? কেন আমার জিনিসে আমি হাত দিব না? ওগুলো রাখো নীরব। কেন রাখবো? আমার সানগ্লাস, আমার কলম, আমি যে মগে কফি খাই সে মগ, আমার রুমাল, আমার কোট, এমনকি আমার মুখ মোছা বাতিল টিস্যুটাও তুমি যত্ন করে ড্রয়ারে রেখে দিয়েছো। কেন বলো কেন? ভালো যদি নাই বাসো তাহলে এসব কেন রেখে দিয়েছো বলো? জানি কোনো উত্তর দিতে পারবে না, আমিও আর কিছুই চাইতে আসবো না। যা ইচ্ছে করো, আমি আর কখনো ভালোবাসার দাবি নিয়ে তোমার কাছে আসবো না। নীরব বেরিয়ে গেল। নিশি ঠাঁই দাঁড়িয়ে নীরবের যাবার দিকে তাকিয়ে থাকলো। নিশি এই কাজটাই ভালো করতে পারে, ভালোবাসার মানুষটাকে আটকাবে না, কিন্তু নীরব তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। কি রে মা? আমাকে একা থাকতে দাও। নিশির মা কিছু না বলে চলে গেল। একটু পরে শুভ ফোন দিল নিশিকে। হ্যাঁ ভাইয়া বলেন। ভাই কই আছে যেন? উনি বাসায় যায়নি। না তো, কই যে গেল? আচ্ছা আমি দেখছি। এত রাতে তুমি আর কোথায় দেখবে? নিশ্চয়ই লিজা আপুর সাথে আছে। এত রাতে ওর কাছে কেন? মানে হইল আর কি। আচ্ছা থাকো, আমি লিজা আপুর বাসায় গিয়ে দেখি ভাইয়াকে নিয়ে ও কি করছে। এত সাহস ওর? আমিও যাব। তুমি গিয়ে কি করবে?
আমি যাব ব্যাস। আচ্ছা, আমি তোমাকে তুলে নিচ্ছি। বাই দা ওয়ে, আমি তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি। আপনি এখানে? না মানে, তুমি যাবে কিনা তাই বলো। হ্যাঁ, আমি যাব। নিশি গিয়ে গাড়িতে বসে। নিশি, এই ফুলটা তোমার জন্য। এটা ফুল দেবার সময় নয় স্যার। প্লিজ নাও, এত কষ্ট করে আনলাম। নিশি ফুলটা হাতে নিল। একটু ঘ্রাণ নিয়েই দেখো, কত সুন্দর স্মেল। শুধু তোমার জন্য স্মেল। আপনি আমাকে ওনার কাছে নিয়ে যেতে এসেছেন নাকি আমার সাথে ফ্লার্ট করতে? প্লিজ প্লিজ। ওকে ওকে, নিলাম। নিশি কাত হয়ে শুয়ে পড়ল। ব্রাদার, তোর কাজ হয়ে গেছে? পরদিন সকালে নিশি নিজেকে বিছানায় আবিষ্কার করলো। নিশি উঠতে গিয়ে মাথা ঘুরে ওঠে, কিন্তু ও তো শুভর গাড়িতে। নিশি কিছু মনে পড়ছে না। নীরবের কথা মনে হতেই নিশি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। অফিসে গিয়ে দৌড়ে নীরবের কেবিনে যায়। গিয়ে দেখে নীরব কাজ করছে। কেবিনে ঢোকার আগে নক করতে হয়, ভুলে গেছেন? তুমি রাতে কই ছিলা? ফোন ধরছিলা না কেন? সে কথা আপনার না জানলেও চলবে। চলবে না, কিচ্ছু চলবে না। তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? আপনার তো আর রূপ বের হয়নি যে তোমাকে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে। ও তাই? তাই তো, আমাকে তো আর এখন ভালো লাগবে না। ওই ডাইনিটা তো রাতে খুব ভালো লাগিয়ে দিয়েছে। নীরব নিশিকে টেনে চেয়ারে বসিয়ে দেয়। তারপর চেয়ার টেনে নিশিকে নিজের কাছে নিয়ে আসে। কাউকে ভালো লাগার হলে অনেক আগেই লাগতো। ভালো একজনকেই লেগেছে, ভালো তাকেই বেসেছি, বিয়ে তাকেই করেছি, আর তাকে ভালোবেসেই মরে যাব। তুমি? গেট আউট। নীরব, তুমি? জাস্ট লিভ মি অ্যালোন। নিশি নীরবের টেবিলের ফাইলগুলো সব ফ্লোরে ছুঁড়ে দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে কেবিন থেকে বের হয়ে আসলো। সোজা কথাই, আর তোমাকে সোজা রাস্তায় নিয়ে আসতে পারলাম না, তাই আমাকেই বাঁকা রাস্তায় নামতে হলো। এখন তুমি সোজা রাস্তায় আসতে বাধ্য হবে। হাই নিশি। হাই মাই ফুড। আমি কি করলাম? তুমি আমার সাথে এমন করছো কেন? আপনি এই ড্রামা করে আমাকে বোকা বানাচ্ছেন, তাই না? আমি কি করলাম? কাল আপনি ফুলের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছিলেন, তাই না? আর এটা কি হলো? একদিকে তুমি নিজে ঘুমিয়ে গেছিলে, তোমাকে আবার কষ্ট করে তোমার বাড়িতে এমনকি তোমার বিছানায় শুয়ে দিতে হয়েছে, আর তুমি আমায় বলছো আমি তোমার সাথে ড্রামা করছি? হাই খোদা, এই ছিল কপালে? হয়েছে হয়েছে। তা আপনার ভাই কোথায় ছিল? তোমার স্যারকে দেখলাম তোমার গার্ডেনে বসেছিল, তখন আবার একসাথে বাসায় চলে আসলাম। বাট ও তোমার গার্ডেনে কেন ছিল? নিশি কিছু না বলে নিলয়ের রুমে গেল। আমি চাকরিটা আর করব না, আর তোমার বাসাতেও থাকবো না। এই চাকরিটা আপনার যোগ্যতা দেখে দেওয়া হয়েছে, আর কন্ট্রাক্ট পেপারে এগ্রিমেন্টটা করা আছে। আপনি চাইলেও এই চাকরিটা ছাড়তে পারবেন না। আর থাকলো বাড়ি, তো শোনো, বাড়ি থেকে বের হওয়ার কথা চিন্তা করছো তো আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝেছো? যাও এখান থেকে। নিশি কিছু বলতে যাবে, ফাইলগুলো গুছিয়ে রাখো এখনই। নিশি নীরবের চিল্লানিতে চুপচাপ ফাইলগুলো তুলে ধপাস করে টেবিলে রেখে রুম থেকে বেরিয়ে আসে। নিশি বসে কাজ করছিল, তখন ওর হাত ব্যথা অনুভব হয়। মনে হয় 10টা ইঞ্জেকশন দিয়েছে। তখনই শুভ নিশির কেবিনে ঢোকে। স্যার তোমাকে এটা খেতে বলল। কি এটা? কেন, ম্যাঙ্গো জুস? সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এটা আমার জন্য কেন?
সেটা আমি কি করে বলি বলো? তোমার স্যার পাঠিয়েছে। ওনার আবার আমার জন্য এত খাতির কেন? একটু আগে তো আমায় দূর দূর করে তাড়িয়ে দিল, আর এখন এই জুস দিয়ে ভাব নিচ্ছেন? খাবো না আমি। এই না না, এমন করো না প্লিজ। এটা না খেলে আমার চাকরিটা থাকবে না। কি লাগিয়েছেন আপনার দুই ভাই বলেন তো? আমার ভালো লাগছে না। মিষ্টি আপু প্লিজ খেয়ে নাও, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা রেখে যান, আমি খেয়ে নিব। তোমার স্যার খালি গ্লাস নিয়ে এখান থেকে বের হতে বলেছে। আচ্ছা জ্বালা তো, আপনি তো। প্লিজ নিশি, প্লিজ। ওকে ওকে। নিশি শুভর হাত থেকে জুসের গ্লাসটা কেড়ে নিয়ে মুখে দেওয়ার মধ্যে নীরব আসে। নিশি সহজে ওটা খেতে চাইবে না, নীরব ভালোভাবেই বুঝতে পারে, তাই ও আড়ালে দাঁড়িয়েছিল। এতে কি ম্যাঙ্গো জুস নাকি কমলার জুস? সত্যি বলেন তো, এতে কি মিশিয়েছেন? নিশির কথা শুনে নীরব শেষমেশ নিশির কেবিনে ঢুকেই পড়ল। বিষ মিশিয়ে দিয়েছি। নীরবের কথা শুনে নিশি আর শুভ দুজনেই নীরবের দিকে তাকিয়ে আছে। নীরব নিশির কাছ থেকে গ্লাস নিয়ে নেয়। বিষ মিশিয়ে দিয়েছি, তোমাকে খেতে হবে না। নীরবের কথা শুনে নিশি ওর হাত থেকে জুসের গ্লাস নিয়ে ঢক ঢক করে জুসটুকু খেয়ে নিয়ে গ্লাস ফাঁকা করে নীরবের হাতে ধরিয়ে দেয়। নীরব মুচকি হেসে নিশির হাতে একটা বড় ডেইরি মিল্ক ধরিয়ে দিয়ে কেবিন থেকে বের হয়ে আসে। নিশি তুমি এখনো বেঁচে আছো? আপনার ভাইয়ের কি সমস্যা বলেন তো? সেটা আমি কি করে বলবো বলো? তোমার স্যার আর তোমার ব্যাপারে আমাকে কেন টানছো? আপনারা দুই ভাই একই রকম, একেবারে বজ্জাতের হাড্ডি। এটা তুমি কি বললা নিশি? তা নয় তো কি, এমনিতেই আমার কেমন কেমন জানি লাগছে। তুমি ঠিক আছো তো? না, আমি ঠিক নাই। দেখেন আমার হাতটা, মনে হচ্ছে না সুই দিয়ে আমার হাতটা কেউ ফুটো ফুটো করে দিয়েছে? দেখেন কেমন লাল হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে গরুর ইঞ্জেকশন দিয়ে ফুটো করেছে। ফাইজলামো হচ্ছে। আপনি আসলেই ধর। আরে নিশি শোনো ইয়ার, আমি তো জাস্ট মজা করছিলাম। নিশি বের হয়ে অফিস করিডোরে বসে ডেইরি মিল্ক খাচ্ছিল। তখন রাজু আসে। হাই নিশি। হাই ভাইয়া। বুঝতে পারি? হ্যাঁ অবশ্যই, বসেন। ওয়াও, ডেয়ারি মিল্ক শেয়ার পেতে পারি? হ্যাঁ অবশ্যই। এর মধ্যে নীরব এসে নিশিকে রাজুর সাথে হেসে হেসে গল্প করতে দেখে ভীষণ রেগে যায়। নিজের কেবিনে গিয়ে একজন স্টাফকে নিশিকে ডাকতে পাঠায়। এত হাসি কই থেকে আসে? আচ্ছা আমি দেখছি। আমার সাথে নাকি হেসে কথা বলা যায় না, কিন্তু ওই রাস্কেলটার সাথে করা যায়। আসো আগে। নিশি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ নিশি, আমায় ভাইয়া বলে দেখো না প্লিজ। কেন? ম্যাম, স্যার আপনাকে ডাকছে। তুমি যাও, আমি যাচ্ছি। ম্যাম, স্যার আপনাকে এখনই যেতে বলেছে। ঠিক আছে তুমি যাও, আমি যাচ্ছি। ম্যাম, জাস্ট গো। তুমি বরং স্যারের সাথে দেখা করে এসো। স্যার যে রাগী, সবসময় তোমার উপর রাগ দেখায়। স্যার আসলেই একটা বদমেজাজি লোক, অসহ্য টাইপের। রাজুর মুখে নীরবের নামে এসব কথা নিশি সহ্য করতে পারে না। চট করে দাঁড়িয়ে চিল্লিয়ে ওঠে। আপনার সাহস তো কম নয়, ওনার নামে এসব কথা বলার সাহস কই পান আপনি? হ্যাঁ, উনি যাই করুক তবুও উনি আমার স্যার। উনি আমার সাথে যাই করুক সেটা আমার আর ওনার ব্যাপার। আপনাকে মাথা ঘামাতে কে বলেছে? হ্যাঁ, তুমি হাইপার হচ্ছ কেন? হাইপার হব না কেন? ভালো না লাগলে চাকরি ছেড়ে দিবেন। অফিসের বসকে সম্মান না করলে চাকরি করার দরকার নাই।
নিশি হন হন করে ওখান থেকে চলে আসলো। একটুখানি এসে আবার রাজুর কাছে ব্যাগ দিয়ে রাজুর হাত থেকে চকলেটটুকু কেড়ে নিয়ে চলে আসলো। শুভ পাশ থেকে সব দেখে পিট পিট করে হাসছিল। রাজু তো হা হয়ে নিশির কাণ্ড দেখছে। নিশি নীরবের কেবিনে এসে ঠাস করে দরজা লাগিয়ে নীরবের ওপর চিল্লিয়ে ওঠে। কি হয়েছে? এত ডাকার কি আছে? হ্যাঁ, নীরব নিশির উপর চিল্লাতে যাচ্ছিল, কিন্তু উল্টে নিশির চিল্লানিতে নীরব চুপ মেয়ে যায়। যা বাবা, আমি আবার কি করলাম? ও আমার উপর এসে চিল্লাচ্ছে। রাগ করার কথা আমার, চিল্লাবো তো আমি, কিন্তু ওনাকে দেখো, নিজেই আমাকে বাতাসে উড়াচ্ছে। কিছু তো একটা হয়েছে, দেখি বলে কিনা। কি হয়েছে নিশু? হবে আবার কি? হ্যাঁ, হবে আবার কি? ওর সাহস হয় কি করে তোমার নামে এই সমস্ত কথা বলার, তাও আবার আমার কাছে? কে কি বলেছে নিশু? কে কি বলেছে মানে কি? হ্যাঁ, তুমি জানো না তোমাকে নিয়ে অফিসের সবার মনে কি রকম ধারণা হয়েছে? তারা তোমাকে নিয়ে কি ভাবে? ওদের সাহস কি করে হয় তোমাকে বাজে বলার, তোমাকে অসম্মান করার? কে আমায় কিভাবে, সেটা আমি কি করে জানবো? বলো নিশু। কেন তুমি বুঝো না তারা কেন তোমায় খারাপ বলে? আগে তো কেউ তোমায় খারাপ বলতো না, তোমাকে রাগী বদমেজাজি বলতো না, এখন কেন বলে? হ্যাঁ নিশু, শোনো নীরব, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এর পরের বার আমি যদি কারো মুখে তোমাকে নিয়ে কোনো বাজে কথা শুনেছি, তো দেখো তোমার কি অবস্থা করি। হারে নিশু। নিশি আবার ঠাস করে দরজা লাগিয়ে বের হয়ে আসে। নিশু, এতটা ভালোবাসো আমায়, জানতাম না তো। এত ভালোই যখন বাসো, তো এভাবে দূরে সরিয়ে রেখেছো কেন? তুমি কি ভাবো দূরে সরিয়ে রাখলে আমি দূরে সরে যাব? এতে তো আমি তোমার আরো কাছে চলে যাব, তুমি বুঝতেই পারবে না। এর মধ্যে শুভ নীরবের কেবিনে ঢোকে। কিন্তু আমি খুব ভালো করেই সব বুঝতে পেরেছি, ভাবি তোকে খুবই ভালোবাসে। আমি জানি। রাজুকে কি ঝাড়টাই না দিল, তুই যদি দেখতিস। আমার উপর দিয়ে সুনামি বয়ে গেল। কিন্তু ভাই, তুই যে কাজ করছিস সেটা ঠিক করছিস? কি বলতে চাচ্ছিস তুই? ভাবিকে না জানিয়ে তুই যা করছিস। কোনো ভুল করছি না আমি। ও তো জানানোর প্রয়োজন মনে করেনি। ও কি ভেবেছিল ও না বললে আমি জানতে পারবো না? আমি যা করছি ঠিক করছি। ভাবি যা করছে তা তো আমি জানি সব। ও আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করছে। হয়তো আমি কষ্ট পাবো তাই আমাকে বলছে না, কিন্তু আমার তো সেটা জানতেই হবে। কি লুকাচ্ছে ও আমার থেকে? ওকে আমি আর কষ্ট পেতে দেব না। অনেক কষ্ট পেয়েছে মেয়েটা, হার নয়। আমি সব ঠিক করে দেব। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।